নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বললেন তারেক রহমান। তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার চলছে। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর সেই নির্বাচনের দিকে যাব। নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সরকারের পরে ভোট। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়। আমরা এগুলো বিবেচনায় নেব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিচার না হওয়া পর্যন্ত খুনিদের রাজনীতির অধিকার নেই, বরিশালে বললেন শারজিস। রোহিঙ্গার প্রত্যাবাসনে হাসিনা সরকারের চুক্তি ছিল অকার্যকর বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গায়ে পড়ে কেউ সংঘাতে জড়ালে জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে 7 দিনের মধ্যে নীতিমালা চান চালকরা, না মানলে সারা দেশে কর্মসূচির ডাক। ক্ষমতার অপব্যবহার করে রাস্তা দখলে বাড়ছে যানজট। এবং অবসান হচ্ছে ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা জটিলতার। রানওয়ে লাইটিং সিস্টেম প্রযুক্তি 2 উন্নীত, যাত্রী ভোগান্তি কমার আশা। দেশি বিদেশি প্রভুদের নিয়ে আওয়ামী লীগ দেশবিরোধী ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন দিতে যত দেরি হবে চক্রান্ত ততই বাড়বে। চুয়াডাঙ্গায় দলটির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। আগামী নির্বাচনী পথ অনেকটা পিচ্ছিল সংকটময় উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালিহিনের রিপোর্ট। এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে এক হয়েছেন, সুশৃঙ্খল ও পরিপাটি হয়ে যোগ দিয়েছেন সম্মেলনে। এমন আয়োজন চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে। টাউন ফুটবল মাঠে 14 বছর পর জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সময় বলেন, নির্বাচন ইস্যুতে হুমকি দিচ্ছে নব্য নেতৃত্ব, তবে দেশ বাঁচাতেই বিএনপি দ্রুত নির্বাচন চায়। তাদের জন্য বলছি, যারা হুমকি দিচ্ছেন মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব হচ্ছে সব সংস্কার শেষ না করে কোনো নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের সব সংস্কারের জন্য জননির্বাচিত প্রতিনিধি প্রয়োজন বলেই এই সরকারকে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। একমাত্র বিকল্প পথ হচ্ছে নির্বাচন এবং জনগণের নির্বাচন। যে নির্বাচনে জনগণ মুক্তভাবে, নিরাপদভাবে, স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের নিজেদের জনপ্রতিনিধিদেরকে সংসদে পাঠাতে সক্ষম হবে। দেশি বিদেশি বন্ধুদের নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, নির্বাচন যত দেরি হবে চক্রান্ত তত বাড়বে। দেশের নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। সেই স্বৈরাচার কিন্তু বসে নেই, সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। আগামীর নির্বাচন খুব সহজ হবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবারও নেতাকর্মীদের সংযত ও ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। এক যুগের বেশি সময় পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল। মূলত নেতা নির্বাচনের এই সম্মেলন হলেও আগামী নির্বাচনের প্রস্তুতি হিসাবে দেখছেন এই জেলার বিএনপির নেতাকর্মীরা। দলটির শীর্ষ নেতারা বলছেন, এখানে যারা নেতৃত্বে আসবেন তারা যেন আগামীতে জনগণের পাশে থেকে আর্থসামাজিক উন্নয়নে কাজ করেন। চুয়াডাঙ্গা থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। এদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পরই নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে কিন্তু
নানাভাবেই বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা যাতে সেই জায়গায় সচেতন থাকি, দায়িত্বশীল আচরণ করি, ছাত্রদেরকে যদি নেতিবাচক হিসেবে উপস্থাপন করা যায় তাহলে এই অভ্যুত্থানকেও নেতিবাচক হিসেবে উপস্থাপন করা সহজ হবে। ফলে এই সুযোগ যাতে আমরা কাউকে না দেই। আমরা এতদিন বিপ্লব করেছি, রাজপথে থেকেছি, এখন আমাদের রাষ্ট্র গঠনের সময়, দেশ গঠনের সময়। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার চলছে। গণ অভ্যুত্থানে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, যারা দেশকে লুটপাট করেছে, দুর্নীতি গুম খুন করেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন না ভোট ফেরানো ও নির্বাচন কমিশন আইন সংশোধনের সুপারিশ করলেন ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকরা। সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তারা বলেন, নির্বাচন স্বচ্ছ ও অবাধ করতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সব সুপারিশ বিবেচনার আশ্বাস দিয়েছেন ইসি সরকার কমিশনের প্রধান। দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন CCR-4 কমিশনার। একটি অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সুপারিশ সহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। শনিবার সকালে সংস্কার কমিশনের সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিকদের বৈঠক হয়। সেখানে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য ও ছবি সংগ্রহে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে সে বিষয়টি নিশ্চিত করার কথা উঠে আসে। রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন, ফলে উনি ক্ষমতা পাবেন এবং এই ইন্টারিম সময় অর্থাৎ নির্বাচনকালীন সময় কিন্তু তার নেতৃত্ব একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে। আপনারা যে প্রস্তাবগুলো দিবেন সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন। সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুপারিশ তুলে ধরেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। বিশ্বব্যাপী যেখানে পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হয়, মেম্বার এবং কাউন্সিলররা পরিষদে গিয়েই কিন্তু তাদের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করেন। আমরাও সেই সিস্টেমটা চালু করতে চাই। সবার মতামত মাথায় রেখে আলোচনা করে সুপারিশ করা হবে বলে আশ্বস্ত করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার। আমরা এগুলো বিবেচনায় নেব, আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা সব প্রস্তাব বিবেচনায় নিয়ে আমরা ভেবেচিন্তে আমরা প্রস্তাব করব। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এবার বরিশালে শহীদ ৭৯ পরিবারকে অর্থ সহায়তা দিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার অধিকার নেই। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ মিলনের 2 শিশু সন্তানকে নিয়ে পটুয়াখালী থেকে বরিশালে এসেছেন তার স্ত্রী শাহনাজ বেগম। শনিবার সকালে বরিশালের শিল্পকলা একাডেমিতে জড়ো হন শহীদ পরিবারের সদস্যরা। জুলাই বিপ্লবে কারো সন্তান, কারো বাবা, কেউ বা আবার হারিয়েছেন তার ভাই। স্বজন হারানোয় কেউ গুমড়ে কাঁদছে, কেউ চাইছেন হত্যার বিচার। ওর খুনির যেন বিচারটা সঠিকভাবে পাই। কোনো সম্পদ নাই, আমরা বদলা দিয়ে অন্য খাইতাম। এই ছেলের অনেক কষ্ট করে আমরা লেখাপড়া শিখেছি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিতেই এই আয়োজন। এ সময় স্বজনদের কাছে গিয়ে পরিবারের খোঁজ নেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম। বলেন, প্রত্যেক শহীদ পরিবারকে সম্মানের সঙ্গে পুনর্বাসন করা হবে, আর খুনের দায়ে শেখ হাসিনা ও তার দোষরদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার কোনো অধিকার নেই বলে হুঁশিয়ারি দেন শারজিস। যেই গল্প আমাদেরকে 16 বছর দিয়ে এসেছেন, এই খুনগুলো কিভাবে করতে পারে? খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। আমাদের দেখা মতে ঢাকার পরে সর্বোচ্চ শহীদের সংখ্যা এই বরিশাল বিভাগে। পুরো বাংলাদেশের এখন দায়িত্ব এই বরিশাল বিভাগ সহ যারা শহীদরা রয়েছে তাদের সবার পাশে দাঁড়ানোর জন্য। বরিশাল বিভাগের 6 জেলায় 134 জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৭৯ পরিবারের মাঝে 5 লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা করা হবে বলে জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।
রোহিঙ্গা প্রত্যাবাসনে শেখ হাসিনার সরকারের চুক্তি ছিল অকার্যকর। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে তড়িঘড়ি করে চুক্তি করা ঠিক হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে সমঝোতা না করলে মিয়ানমারকেই বিপদে পড়তে হতে পারে। বিশ্ব সম্প্রদায়কে নিয়ে এমন বার্তা দেওয়া জরুরি বলেও উল্লেখ করেন উপদেষ্টা। গায়ে পড়ে কেউ সংঘাতে জড়ালে বাংলাদেশ জবাব দিতে প্রস্তুত বলেও জানান উপদেষ্টা। আশ্রয় দেয়া বিপুল সংখ্যক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে 2018 সালেই মাঠ পর্যায়ের কার্যক্রম চালাতে চুক্তি হয় ঢাকা নেপিদোর মধ্যে। গত জুলাইয়ের শুরুতে জাতিসংঘের মানবাধিকার পরিষদেও পাশ হয় প্রত্যাবাসনের প্রস্তাব। এরপরও নানা জটিলতায় আটকে আছে এর প্রক্রিয়া। শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, বিগত সরকার মিয়ানমারের সঙ্গে যে চুক্তি সই করে তা অকার্যকর। তড়িঘড়ি করে ওই চুক্তি সই করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। সমঝোতার বিষয়ে মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান উপদেষ্টা। না আসে নেগোশিয়েটেড সেটেলমেন্টে, তাহলে তাদের যে ক্ষতি হবে সেটারও নিশ্চয়তা থাকতে হবে। আমাদেরকে এমন একটা সিচুয়েশনে আসতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে যে if they do not come to a negotiated settlement, it's going to hurt them. আরাকান আর্মি রাখাইনে ফ্যাক্টর হতে যাচ্ছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না, তবে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর গুরুত্বও বক্তব্যে তুলে ধরেন উপদেষ্টা। রাখাইন রাজ্যে অবশ্যই আরাকান আর্মি হবে সবচেয়ে বড় ফ্যাক্টর, এবং শুধু কেন্দ্রীয় সরকার যদি চায়ও আরাকান আর্মিকে একসাথে না নিয়ে এই সমস্যার সমাধান সম্ভব হবে না। বাংলাদেশের রোহিঙ্গা নীতির প্রশ্নে জাতীয় ঐক্যমত্য শীর্ষক সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য গড়তে বিএনপি অনেক আগেই প্রস্তুত ছিল উল্লেখ করে তিনিও দেশের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রেজেন্ট রোহিঙ্গা ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি তাদের মানবিকভাবে রাখবেন, তাদের এডুকেশন, তাদের হেলথ এবং তাদের এমপ্লয়মেন্টের ব্যাপারে আমরা কিন্তু বিএনপি already we have taken a position on Rohingya. মিয়ানমারের সেনাবাহিনীর হাতে ব্যাপক নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 12 লাখ। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নিবন্ধন নীতিমালা, রুট পারমিট সহ 7 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। এ সময় 1 সপ্তাহের মধ্যে দাবি মেনে নিতে আলটিমেটাম দেন তারা, নইলে সারা দেশে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ সহ বিধিনিষেধ আরোপে উচ্চ আদালতের আদেশের পর থেকেই আন্দোলনে শ্রমিক চালকেরা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 7 দফা দাবিতে সমাবেশ করে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। একটা নীতিমালার মধ্যে এনে এটাকে আধুনিকায়ন করে আপনি লাইসেন্স দেন, আপনি নিবন্ধন দেন, আপনি রুট পারমিট দেন। ততক্ষণ পর্যন্ত আমার প্রতিটি ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা আপনি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা নিজ দায়িত্বে যে কর্মসংস্থানের ব্যবস্থা করে রেখেছে সেইটিকে বন্ধ করার রাস্তায় হাঁটবেন না। এদিকে রাজধানীর পল্টনে আলাদা সংবাদ সম্মেলনে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, আন্দোলনে গ্রেফতারকৃতদের মুক্তি সহ 12 দফা দাবি জানায় রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। শ্রমিক স্বার্থের বিপরীতে দাঁড়াবেন না, শ্রমিকের দুঃখ বোঝার চেষ্টা করুন। দাবি দেওয়া নিয়ে সরকারের তরফ থেকে স্পষ্ট বক্তব্য না এলে রোববার থেকে লাগাতার গণ অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা রিকশা শ্রমিক নেতাদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে যানজট নিরসনে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে 1000 কোটি টাকা খরচ করেও মেলেনি সুফল। এর অন্যতম কারণ ক্ষমতার অপব্যবহার করে সড়কে যত্রতত্র দখলদারিত্ব। বিশেষজ্ঞরা বলছেন, আইনের কঠোর প্রয়োগ না করলে চিত্র বদলাবে না। আলামিন তুষারের প্রতিবেদন। দৈনন্দিন কর্মঘণ্টার একটি বড় অংশই রাজধানীবাসীর পার হয় যানজটে। এ যেন অবর্ণনীয় দুর্ভোগ মেনে নিয়েই দিনাতিপাত নগরবাসীর। সেকেলে গণপরিবহন ব্যবহারে অনীহার কারণে 2 দশকে অস্বাভাবিক হারে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। এতে আবার মরার উপর খাড়ার ঘা সড়ক দখল। আমি যেখানটায় অবস্থান করছি সেখানটা কিন্তু রাস্তারই অংশ, সেখানটাকে দখল করে হচ্ছে নির্মাণ সামগ্রীর ব্যবসা। এই একই অবস্থা কিন্তু রাজধানীর আরও বেশ কয়েকটি সড়কে।
কোথাও নির্মাণ সামগ্রী, কোথাও নানান পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা, আবার কোথাও ট্রাক, বাস কিংবা লেগুনার স্ট্যান্ড। মাল বাংলা ওই পুলিশের লাইনের গাড়ি, পুলিশের ডিউটির গাড়ি 100 টাকা করে টাকা নিত। রাজনৈতিক নেতারা গেছে, আরেক দল আসছে, এইভাবে চলবে। লেগুনাগুলো আর অটো রিক্সাগুলো প্রচুর জাম করবে। বাস স্টপে বাস না থামায় সে জায়গাটাও দখলে রাখে ব্যক্তিগত গাড়ি। এতে বাসগুলো থামছে মোড়ে মোড়ে, সেখানেও আবার বাসের সাথে দাঁড়িয়ে থাকে রাইড শেয়ারকারীর মোটরসাইকেল এবং রিক্সা। সিটি কর্পোরেশন বলছে এসব থামাতে আরও কিছুদিন সময় লাগবে। রাস্তার মধ্যে প্রথমত বসতেই পারবে না, তারপরে ফুটপাতেও নয়, তারা তাদের সুনির্দিষ্ট জায়গায় চলে যেতে হবে। আমরা প্রতিদিন 4 পালা করে এই হকারদেরকে অপসারণ করি, এই রাস্তা থেকে অপসারণ করে আবার বসে। সরকার যায়, সরকার আসে, কিন্তু রাস্তা, ফুটপাত দখল থামে না, শুধু পরিবর্তন হয় দখলদারির। উচ্ছেদ করি কাদের? যে অবস্থান করছে তাকে। পিছনের যারা পৃষ্ঠপোষক অথবা ভাগবটরার যারা অংশীজন বা অংশীদার, এদেরকে কিন্তু আসলে আমরা উচ্ছেদ করতে পারি না। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এই সমস্যাটার সমাধান হবে না। নতুন বাংলাদেশে এই দুর্ভোগ কবে কমবে সেই প্রশ্ন নগরবাসীর। প্রতিটা ক্ষেত্রেই এমন দখলদারিত্ব কাদের ছায়ায় হচ্ছে তা যেন কেউ খুঁজে পেয়েও পাচ্ছে না। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শীতে ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দর থেকে ডাইভার্ট ফ্লাইট অন্য দেশে নয়, অভ্যন্তরীণ বিমানবন্দরে অবতরণ করাতে চায় সিভিল এভিয়েশন। এজন্য শাহজালাল বিমানবন্দরে উন্নীত করা হয়েছে রানওয়ে লাইটিং সিস্টেম। এছাড়া 24 ঘন্টা প্রস্তুত থাকবে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর। এতে যাত্রী ভোগান্তি কমবে বলে প্রত্যাশা এয়ারলাইন্সগুলোর। কাজল আব্দুলের রিপোর্ট। ঘন কুয়াশা, কমে আসে দৃষ্টিসীমা। রানওয়ে সীমানা দেখতে না পেয়ে উড়োজাহাজ অবতরণ শঙ্কায় পড়েন পাইলট। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। প্রতি বছর শীত মৌসুমে অন্যান্য দেশের মতো শাহজালাল বিমানবন্দরের আকাশ আচ্ছন্ন হয় ঘন কুয়াশায়। এতে উড়োজাহাজ অবতরণের সময় রানওয়ের সীমানা নির্ধারণী লাইটিং সিস্টেম আপগ্রেড না থাকায় দেশি বিদেশি অনেক ফ্লাইট ডাইভার্ট করতে হয় পার্শ্ববর্তী দেশগুলোতে। এবার ভোগান্তির অবসান করতে চায় বাংলাদেশ সিভিল এভিয়েশন। তথ্য অনুযায়ী বৈরী আবহাওয়ায় শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা, বিশেষ করে অবতরণ জটিলতা নিরসনে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা ILS প্রযুক্তি 1 থেকে 2 উন্নীত করার কাজ শেষ। অপেক্ষা বিদেশি ফ্লাইটের মাধ্যমে পরীক্ষার। নতুন প্রযুক্তিতে রানওয়ের লাইটিং সিস্টেম আধুনিকায়নের ফলে অবতরণের সময় পাইলটের দৃষ্টিসীমা অনেকটাই বাড়বে। পাশাপাশি শাহজালাল থেকে ডাইভার্ট ফ্লাইট প্রথমবারের মতো নিয়ে যাওয়ার পরিকল্পনা ওসমানী ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, শুধু একটা বিদেশি এয়ারক্রাফট যারা অ্যাসেস করে, তো তাদের একটা ফ্লাইং লাগে, তারা ক্যাটাগরাইজেশন করার জন্য। তো ওরা এসে আমাদের সাথে যোগাযোগ চলছে আমাদের ব্যাড ওয়েদারের ভিতরে। এবার আমরা প্রথমবার চালু করছি, আমি স্ট্যান্ড বাই হিসেবে এবার আমি করছি চিটাগং শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সপ্তাহে 4 দিন 24 আওয়ার্স খোলা থাকবে এবং বাকি 3 দিন শাহ আমানত ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 3 দিন খোলা থাকবে। স্বাভাবিকভাবেই অন্য দেশে অনাকাঙ্ক্ষিত ফ্লাইট অবতরণ যোগ করে বাড়তি খরচ। নতুন ব্যবস্থাপনায় আস্থাশীল এয়ারলাইন্সগুলো। কম্পারেটিভলি আমি বলবো যে একটা আদার্স কান্ট্রিতে যদি ডাইভার্টের যে কস্টিংটা আসে তার চেয়ে অনেক কস্ট কম দিয়ে আসলে আমাদের লোকাল এয়ারপোর্টগুলোতে ল্যান্ড করলে আমরা সেই ফ্যাসিলিটিসটা পাবো। বাট অনেক দেরিতে হলেও যদি এটা আমি বলবো যে ডিসিশনটা এসে থাকে এবং সেটা যদি প্রভাব আসলে আমরা পাই, তাহলে এয়ারলাইন্সগুলো বেনিফিটেড হবে। এদিকে স্বল্প দূরত্বে অভ্যন্তরীণ অন্যান্য বিমানবন্দর ব্যবহার নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। ওয়েদারের ডিসরাপশনে সারা পৃথিবীতে যা হয় আমাদেরও এটা মেনে নিতে হবে। এখানেও করলেন, সিলেটেও করলেন, চিটাগংও করলে, যশোরেও করলে, সৈয়দপুর করলে, বাট এত ছোট মাইলেজের মধ্যে তো ওয়েব প্যাটার্নটা কিন্তু একই থাকে মোটামুটি। প্রায় 44 বছর পর ILS ক্যাটাগরি 2 উন্নীত হচ্ছে শাহজালাল বিমানবন্দর। যদিও খারাপ আবহাওয়ায় অবতরণযোগ্য দৃষ্টিসীমা নিশ্চিতে উন্নত দেশগুলো ইতোমধ্যে ব্যবহার করছে ILS 3 প্রযুক্তি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভারতের মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির ভোট জোট NDA সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ঝাড়খণ্ডে জয় পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এর মধ্য দিয়ে রাজ্যটিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও মুসলিম বিরোধী যে প্রচারণা বিজেপি চালিয়েছিল তার প্রত্যাখ্যান করলেন ভোটাররা। এদিকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে বাজিমাত করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। কেরালার ওয়েনারে উপনির্বাচনে জয়ী হয়েছেন তিনি। অন্যদিকে পশ্চিমবঙ্গে 6 বিধানসভা আসনে ভূমিধস জয় পেয়েছে মমতার দল তৃণমূল কংগ্রেস। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।